নিজের থেকে 5 বছরের ছোট কোনো ছেলের থেকে প্রেম প্রপোজাল পেয়ে তবদা খেয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। তার এখন ঠিক কী ধরনের রিয়াকশন দেওয়া উচিত তা সে খুঁজে পেল না। তীক্ষ্ণ চোখে সে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে পর্যবেক্ষণ করল। পরনে 3 কোয়ার্টার প্যান্ট, সাথে ঢিলেঢালা টি শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ফর্সা মুখটা ফুলে আছে, চোখ দুটো টকটকে লাল। হয়তো ঘুম থেকে উঠেই চলে এসেছে। এখন কেবল সকাল 7টা, আশপাশে তেমন একটা লোকজন চোখে পড়ছে না। প্রিয়তা একটি প্রাইমারি স্কুলের টিচার। স্কুল শুরু হবে ঠিক 9টায়। বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে হয়, তাকে হাতে সময় নিয়ে বের হতে হয়। আপনার দেরি হচ্ছে? ছেলেটার কণ্ঠে প্রিয়তা নড়ে চড়ে উঠল। হাত ঘড়িতে সময় দেখতেই তার চোখ কপালে। এই ছেলেটা অলরেডি আধ ঘন্টা সময় খেয়ে নিয়েছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রিয়তার সামনের দিকে পা বাড়ালো। উত্তরটা? প্রিয়তার পা জোড়া থেমে গেল। অতিরিক্ত রাগে তার মুখ লাল বর্ণ ধারণ করেছে। সে যেন এই মুহূর্তে ছেলেটিকে পিষে ফেলতে চাইছে, এমনভাবেই সে পেছন ফিরে তাকালো। ছেলেটি নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে আছে, যা প্রিয়তাকে আরও রাগিয়ে দিল। তুমি সিক, তোমার উচিত ভালো কোনো মানসিক ডাক্তার দেখানো, ইডিয়েট। আর কোনো কথা না বলেই সেখান থেকে গট গট করে হেঁটে চলে গেল প্রিয়তা। আজ পুরো দিনটা তার খারাপ কাটবে। প্রিয়তা চলে গেলেও ছেলেটা সেই একই জায়গায় দাঁড়িয়ে রইল, ঠিক তত সময় যত সময় প্রিয়তা যেতে দেখা যায়। প্রিয়তা চোখের আড়াল হতে এসে বাড়ির পথে পা বাড়ালো। আর একটু ঘুমিয়ে নেওয়া দরকার। প্রিয়তা তার মামা মামির সাথে থাকে। খুব ছোট থাকতে মাকে হারিয়েছে। মা মারা যাওয়ার পর বাবাও কেমন পর হয়ে গেল। 40 দিন না হতেই নতুন বিয়ে করে আনলো। ছোট্ট প্রিয়তা যখন মায়ের জন্য কান্নাকাটি করছিল, তখন তার বাবা তার সদ্য বিবাহিত বউকে দেখিয়ে বলেছিল সে প্রিয়তার জন্য নতুন মা কিনে এনেছে। পুরনো মা পচা, এই মা তাকে অনেক ভালোবাসবে। কিন্তু তার বাবার বলা প্রত্যেকটা কথাই ছিল মিথ্যা। তার এই মা কখনোই তাকে ভালোবাসেনি। 6 বছর বয়সী ছোট্ট প্রিয়তাকে কোনো কারণ ছাড়াই খুব মারধর করত। প্রিয়তার নানু প্রিয়তাকে তার কাছে নিয়ে এলো। এরপর তার দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু তার বয়স যখন 11, তখন তার নানুও পৃথিবী ছেড়ে চলে গেল। প্রিয়তা একা হয়ে পড়ল। নানু ছাড়া তাকে দেখার মতো আর কেউ ছিল না। তার জায়গা হলো মামা মামির সংসারে। প্রথম প্রথম সব ঠিক থাকলেও প্রিয়তা আস্তে আস্তে বুঝতে পারল এ পরিবারেও সে বোঝা হয়ে উঠেছে। কিন্তু ততদিনে প্রিয় তা বুঝতে শিখে গেছে। সে জানতো এর থেকে ভালো জায়গা তার আর কোথাও মিলবে না। তাই হাজার অবজ্ঞার শিকার হয়েও মাটি কামড়ে পড়ে রইল মামা মামির সংসারে। আর কোথায় বা যাবে সে? কাজ শেষ করে বের হতে প্রিয়তার দেখা হলো নিখিলের সাথে। পাশের উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নিখিল। নিখিলের সাথে প্রিয়তার পরিচয় খুব বেশি দিনের না। এক ট্রেনিং সেন্টারে তাদের পরিচয় হয়। এরপর থেকে দেখা হলে নিখিল খুব নম্রভাবে তার সাথে আলাপ করে। যদিও প্রিয়তা সবসময় নিখিলকে এড়িয়ে যেতে চায়, কিন্তু লোকটা একটু বেশি কথা বলে। তার কথাকে পাশ কাটিয়ে যাওয়া খুব কষ্টদায়ক। নিখিলের অনেক জোর করায় প্রিয়তা বাধ্য হয়ে পাশের এক কফি শপে বসে। হাত ঘড়িতে সময় দেখতেই দেখলো বিকেল প্রায় 5:30 বেজে গেছে। বাসায় ফিরে তাকে রাতের জন্য রান্না করতে হবে। কিছু পরীক্ষার খাতা দেখাও বাকি আছে। এই মুহূর্তে নিখিলকে তার বোঝা ছাড়া কিছুই মনে হলো না। প্রিয়তা ঠিক করে নিল এটাই শেষ। এরপর নিখিল কথা বলতে আসলে সে মুখের উপর বলে দেবে, দেখুন, আপনি আমার সাথে এভাবে সেধে আলাপ করতে আসবেন না। আমার আপনার সঙ্গ একদমই পছন্দ নয়। আপনি যদি পরবর্তীতে আমাকে ইগনোর করে চলেন তাহলে খুবই আনন্দিত হইব। মিস, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হঠাৎ কথাটা শুনে সম্মিত ফেরে প্রিয়তার। প্রিয়তা একটু লজ্জা পায়। কারো সম্মুখে এভাবে অন্যমনস্ক হওয়া ভীষণ লজ্জাজনক। প্রিয়তার সলজ্জ ভঙ্গিতে বলল, সরি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। নিখিল কিছু না বলে মাথা নাড়িয়ে অল্প হাসল। সে বেশ কিছুক্ষণ ধরে প্রিয়তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। সুযোগ পেতেই সে বলল, মিস, যদি সময় হয় সানডে একটু বের হওয়ার টাইম হবে? প্রিয়তা চোখ তুলে তাকাতে নিখিল আমতা আমতা করে বলল,
আসলে আমার বোন ফ্রান্স থেকে ফিরছে, ওর জন্য একটু কেনাকাটা করা দরকার ছিল। মেয়েদের জিনিস কেনার অভ্যাস নেই আমার, তাই আর কি। আপনার আপত্তি থাকলে ইটস ওকে। প্রিয়তা চেয়েও না করতে পারল না। আমি পরে জানাবো। প্রিয়তার কথায় নিখিল দম ছেড়ে হাসল। এক মুহূর্তে সে ভেবেছিল প্রিয়তা হয়তো না করে দেবে। এই রমণীর মুখে না শোনাটা তার জন্য খুবই বেদনাদায়ক। প্রিয়তা যখন ফিরল তখন সন্ধ্যা 7টা। স্কুল শেষে টিউশনি করিয়ে একেবারে বাসায় আসে সে। বাসায় আসতে সে শুনতে পেল তার মামি সুজলা মামাতো বোনটার সাথে চিল্লাপাল্লা করছে, গায়েও হয়তো হাত তুলছে। প্রিয়তা হাতের ব্যাগটা সোফায় রেখে দৌড়ে গেল রুমে। তুলি মেঝেতে বসে কাঁদছে, মামির হাতে লাঠি। প্রিয়তা দৌড়ে যেয়ে তুলিকে আগলে ধরল। কিছু হয়েছে মামি? অমনি সুজলা খেকিয়ে উঠল। কিছু হওয়ার বাদ আছে? কালে ধরেছে আমার সংসারে, খাইয়ে দাইয়ে ঘরে কাল পুষছে কিনা। কাল আমার সব শেষ করে দিল, আমার ছেলে মেয়েগুলোর মাথাও খেয়েছে কালে। সুজলা প্রিয়তাকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়তার বাড়িতে দেরিতে ফেরার ব্যাপারে কথা বলতেও ছাড় দেননি তিনি। প্রিয়তা মাথা নিচু করে সব শুনল কেবল। তুলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি কেন এগুলো সহ্য করো বলো তো? তুমি কি ফ্রি থাকো? মাস শেষে বেতনের সব টাকা তাদের দিয়ে দাও, তাও তারা এত কথা শোনায় তোমাকে? এই টাকা দিয়ে তো তুমি বাইরে কোথাও বাসা নিয়ে থাকতে পারো। তুমি একটা বাসা নিলে আমিও তোমার সাথে চলে যাব। ভালো লাগে না আমার এখানে। হুশ পাগল, এসব বলতে নেই। গুরুজনরা একটু একটু অমন বকে, তাই বলে রাগ করতে নেই। কিন্তু তুলি তার কথায় কান দিল না। সে একে একে নানা অভিযোগ করতে লাগলো। প্রিয়তাও সুন্দর করে তাকে বোঝাতে লাগলো। যদিও মাঝে মধ্যে প্রিয়তার নিজেরই ইচ্ছে হয় এ বাড়ি থেকে বের হয়ে চলে যেতে, কিন্তু এতগুলো বছর যারা তাকে বড় করলো তাদের সাথে এমনটা করতে তার বিবেক বাধা দেয়। ঘড়িতে রাত 10টা। প্লেটে খাবার নিয়ে ছেলের জন্য বসে আছেন শাকিলা। এ বাড়িতে 9টার মধ্যে রাতের খাবার খাওয়ার নিয়ম। তরিকুল সাহেব এ ব্যাপারে ভীষণ কঠোর, কিন্তু তার কথা সকলে মান্য করলেও তার একমাত্র ছেলেই তার কথার অমান্য করে। বাড়ির খুব কঠোর নিয়মের মাঝেও ছেলেটা কিভাবে এত বেপরোয়া হলো সেটা সে খুঁজে পায় না। শাকিলা ভীতু নয়নে বারবার সদর দরজার দিকে দৃষ্টিপাত করছে। ছেলেটা এখনও ফেরেনি। আজ তরিকুল সাহেব মোটেই ছেলেকে ছেড়ে কথা বলবেন না। সে তার রুমেই অতি আদরে বাদর হওয়া ছেলের জন্য অপেক্ষা করছে। আজ এক চরম শিক্ষা দিবেন তিনি ছেলেকে। তোমার আচরণ আমাকে বারবার হতাশ করছে। তোমার কি মনে হয় না তোমার আচরণ পরিবর্তন করা উচিত? জি মনে হয়। ছেলের এমন সহজ স্বীকারোক্তি হজম হতে চাইল না তারিকুল সাহেবের। এমন স্বীকারোক্তি পরে কেমন কথা বলা উচিত সেটাই ভাবছেন তিনি। আজ তিনি খুব পাকাপোক্তভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন ছেলেকে কিছুটা ধমকি ধামকি দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে খুব সুন্দরভাবেই তার সাজানো গোছানো আয়োজনে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। ছেলের চতুরতা তাকে বরাবরের মতোই হতাশ করল। পৃথিবীর সকল বাবা যেখানে একজন চতুর সন্তানের আশা করে, সেখানে তরিকুল সাহেব ভাবেন এর থেকে একটা গর্দভকে মানুষ করা তার জন্য সহজ ছিল। অন্তত সে তার কথা মান্য করে চলত। এই ছেলেকে নিয়ে চিন্তা করতে করতে তার কিলো চুল পাক ধরেছে। হতাশ চিত্তে তরিকুল সাহেব বসা থেকে উঠে দাঁড়ালেন। নিজের কামরার দিকে যেতে যেতে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ভেবো না তুমি আমাকে পরাজিত করতে পেরেছ। এবার তোমার ভাগ্য তোমায় সাহায্য করেছে। পরবর্তীতে তোমার বাঁচার সব রাস্তা আমি বন্ধ করে দিব। তরিকুল সাহেব যেতেই শাকিলা দম ছেড়ে বাঁচল। আজ কোনো যুদ্ধ না বেঁধে যায় এমনটা ভেবেই তিনি মাথার ঘাম পায়ে ফেলছিলেন। ছেলের গালে ভাত তুলে দিতে দিতে শাসনের স্বরে তিনি বললেন, কতবার তোমাকে এমন করতে না করেছি? তোমাদের বাবা ছেলের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। দ্বিতীয়বার আমি তোমার ক্ষমা করব না বলে দিলাম। মায়ের বাধ্য ছেলের মতো আয়াজ মাথা নাড়িয়ে খাওয়ায় মনোযোগ দিল। শাকিলাও আর কিছু বলতে পারল না। ছেলেটার সুন্দর মুখটার দিকে তাকালে সে আর রাগ করে থাকতে পারে না। এমন চোখ ধাঁধানো সৌন্দর্য ছেলেটা তার বাবার কাছ থেকে পেয়েছে।
তরিকুল সাহেব ইয়াং টাইমে এমন সুদর্শন ছিলেন। শাকিলার এখনো মনে আছে যেদিন তরিকুল সাহেব তাকে দেখতে গিয়েছিলেন সেদিনের কথা। এত মুরব্বীদের সামনেও শাকিলা লজ্জার কথা ভুলে হা করে তাকিয়েছিল। পরে এ নিয়ে কত লজ্জাই না তাকে পেতে হয়েছে। খাওয়া শেষে রুমে এসে লম্বা করে বিছানায় শুয়ে পড়ল আয়াজ। পুরো শরীর ব্যথায় টনটন করছে। আজ কলেজ মাঠে ফুটবল খেলা ছিল। বিপক্ষ দল তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ায় তারা ইচ্ছাকৃতভাবে আয়াজকে আঘাত করেছে। তবে আয়াজ এর বিপরীত কোনো আঘাত তাদের দেয়নি, কারণ তার দেওয়া আঘাত তো এত অল্প হতে পারে না। তার দেওয়া আঘাত ওদের কলিজা পর্যন্ত দাগ বসিয়ে দেবে। আয়াজ শুয়ে থেকেই ফোন স্ক্রল করতে লাগলো। প্রিয়তার অ্যাকাউন্টে যেতেই দেখলো প্রিয়তা 2 ঘন্টা পূর্বে একটি পোস্ট করেছে, যেখানে তার পরনে আকাশি রঙের জামদানি শাড়ি, যেটা আজ সকালেই তার পরনে ছিল। ছবিটা যে ক্যান্ডিড তা দেখেই বুঝে ফেলার মতো। প্রিয়তা কোনো ভাবনায় বিভোর এমন সময় ছবিটা ক্লিক করা হয়েছে। ক্যামেরাম্যান যে তার দক্ষ হাতে ছবিটা ক্লিক করেছে সেটা একদম ক্লিয়ার। আয়াজের এটাও বুঝতে বাকি রইল না যে ক্যামেরাম্যানটা কোন এক পুরুষ, কেননা প্রিয়তার সামনে থাকা কফি মগে কোনো পুরুষালী অবয়বের প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। আয়াজের জল শক্ত হয়ে এলো। দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, অন্য পুরুষের সাথে সময় কাটানোর খুব বড় মূল্য দিতে হবে আপনাকে প্রিয়। এই ব্যাপারে আমি কখনোই বিন্দু পরিমাণ নরম হব না। যতটা খুশি উড়ে নেন আর অপেক্ষার প্রহর গুনতে থাকেন। আপনার পাখা ছাটার আয়োজন আমি খুব শীঘ্রই করছি। প্রিয়তা সবাইকে খাবার দিয়ে না খেয়েই রুমে চলে গেল। কিন্তু এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই যে যার মতো করে খেতে লাগলো। কাজের মেয়ে রত্না প্লেটে করে খাবার নিয়ে এলো প্রিয়তার জন্য। প্রিয়তার তখন তার ছোট্ট রুমের জানালা ঘেঁষে রাখা টেবিলে ডায়েরির পাতা উল্টাচ্ছিল। রত্না দরজা নক করতে প্রিয়তা তাকে ভেতরে আসতে বলল। আপা, আপনি বুঝলেন কেমনে আমি আসছি? প্রিয়তা মুচকি হেসে বলল, এই অসময়ে তুই ছাড়া আর কেউ আসে না আমার রুমে। প্রিয়তার কথা শেষ হতেই রত্না খাবার প্লেট প্রিয়তার সামনে রাখলো। আমি না হলে কামের মাইয়া, তাই কেউ আমার দিকে খেয়াল দেয় না, কিন্তু আপনি তো তাগো পরিবারের লোক, আপনার সাথে এমন করে কেন? আপনি মতো শিক্ষিত হইলে আমি কবে এই বাড়ি সাইরা চইলা যাইতাম। আপনার মামির মতো দরজাল মহিলা আর একটা আমি দেখি নাই। তবা তবা। প্রিয়তা রত্নাকে চোখ গরম দিল। রত্না মুখ বাঁকিয়ে মেঝেতে বসে পড়ল। কিছু একটা মনে পড়তেই বলল, আপা, একটা কথা বলবার ভাবছিলাম। এত ভাবার কি আছে, বলে ফেল। আপনার রুমে পাটি বিছায় ঘুমাইতে চাইছিলাম। ওই রান্নাঘরের পাশে থাকতে কেমন যেন লাগে, মনে হয় কেডায় যেন হাটে বাড়ির মধ্যে। আপনার রুমে খালি রাইতে রাইতে ঘুমাইতাম। সত্যি আপা? আপা, আর একটা কথা। বল। আপনার যে লাল রঙের একটা জামা আছে না, ওই যে লাল লাল ফুল, ওই রকম একটা জামা আমারে কিনা দিবেন? আমার বড় আপার বিয়া সামনের মাসে। আব্বাই সকালে কল কইরা বলছে ছেলের অবস্থা ভালোই, অটো চালায়, আমার লগে নাকি মানাইব। আচ্ছা, দিব। রত্না খুশি হলো। প্রিয়তাকে ওর ভালো লাগার অন্যতম কারণ হলো প্রিয়তা ওর সকল আবদার পূরণ করে। রত্নাকে খুশি হতে দেখে প্রিয়তারও ভালো লাগলো। মেয়েটা মাত্র 11 বছর বয়সে এ বাড়িতে এসেছে। এখন বয়স 15। এই 4 বছরে মেয়েটা একটুও পাল্টায়নি। প্রিয়তা যখন এসব ভাবছিল তখনই প্রিয়তাকে চমকে দিয়ে রত্না বলল, আপা, আপনি বিয়া করবেন না? আপনি তো আমার বড় আপার থেকেও বড়। আব্বাই বলছে এরপর ভালো পোলা পাইলে আমারও বিয়া দিয়ে দিবে, আর আপনি এখনো বিয়া করতে পারলেন না। প্রিয়তা রত্নাকে ধমক দিয়ে ঘুমাতে বলল। মেয়েটা আজকাল খুব বড় বড় কথা বলে। বকবে না এমন কিছু বলে বসে যা প্রিয়তার সম্মানকে চুবিয়ে দেয়। বেডে শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসলো না প্রিয়তার। ঘড়ির কাঁটা তখন রাত
একটা ছাড়িয়েছে। চারদিক থেকে বেশ নিশ্চুপ। ঝিঝি পোকার ডাক পরিবেশকে গম্ভীর করে তুলেছে। দূর থেকে দু একটা গাড়ির হর্ন শোনা যাচ্ছে, আবার তা মিলিয়ে যাচ্ছে। হাইওয়ে থেকে তাদের বাড়ি অনেকটা ভেতরে হওয়ায় ব্যস্ত শহরের হইচই খুব একটা প্রভাব ফেলতে পারে না। প্রিয়তা বালিশের তলা থেকে হাতড়ে ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। প্রিয়তা চেনা এই আইডির মালিককে, কিন্তু আইডিতে অনেক সুন্দর শিক্ষামূলক পোস্ট দেখেই সে অ্যাড করেছিল তার সাথে। কিছুটা কৌতূহল নিয়ে মেসেজ ওপেন করতেই দেখলো সেখানে লেখা, রাত অনেক গভীর হয়েছে, ঘুমিয়ে পড়ুন। রাত জেগে অনলাইনে থাকা মোটেই ভালো কাজ নয়। প্রিয়তার কপাল কুঁচকে এলো। এই ব্যক্তি আসলে কে? প্রিয়তা ঝটপট টাইপ করলো, কে আপনি? প্রায় সাথে সাথেই সিন হলো, যেন উপরের ব্যক্তি তার মেসেজের অপেক্ষায় করছিল। উত্তর এলো, আপনার অপ্রিয় কেউ। এটা আবার কেমন পরিচয় দেওয়ার ধরন? আর রিপ্লাই এলো না। প্রিয়তা 1-2 করে 10 মিনিট অপেক্ষা করলো, কিন্তু আর কোনো উত্তর এলো না। প্রিয়তা কিছুটা কৌতূহল বোধ করলো এই ব্যক্তির প্রতি, কিন্তু অনেক রাত হওয়ায় সে আর জেগে থাকতে পারল না। তাছাড়া তাকে তার শরীরকেও কিছুটা বিশ্রাম দিতে হবে। ফোনের নেট অফ করে সে ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে স্কুল আছে, আর রাত জাগা ঠিক হবে না। কিছুক্ষণের মাঝে গভীর নিদ্রায় তলিয়ে গেল প্রিয়তা। অনেকক্ষণ খুঁজে একটা মেরুন রঙের শাড়ি পছন্দ করলো প্রিয়তা। শাড়িটা সত্যিই চোখে লাগার মতো। নিখিলের দিকে শাড়িটা এগিয়ে ধরতেই নিখিল বলল, ম্যাডামের চয়েস তো দেখছি সত্যি প্রশংসনীয়। প্রতি উত্তরে প্রিয়তা মুচকি হাসলো মাত্র। দোকান থেকে বেরিয়ে তারা মেইন রোড ধরে হাঁটতে লাগলো। নিখিল কিছু বলার জন্য উসখুস করতে লাগলো। ম্যাডাম চলুন কোনো ক্যাফেতে বসা যাক। প্রিয়তা আপত্তি জানালো। নিখিলের মুখ করুণ দেখালো। সে অনুরোধ করে বলল, অন্তত এক মুঠো বাদাম তো খাবেন। প্রিয়তা রাজি হলো। রাস্তার ওপারে বাদাম বিক্রি করছে। নিখিল সন্তুষ্ট চিত্তে বাদাম আনতে ওপরে গেছে। প্রিয়তা দাঁড়িয়ে রইল একা। ভাবসা গরমে তার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আপনি অন্য পুরুষের সাথে ঘুরবেন না, কষ্ট হয় আমার। পাশ থেকে এমন কথা শুনে চমকে তাকায় প্রিয়তা। গম্ভীর মুখ করে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজ। প্রিয়তার কেন যেন এই ছেলেটাকে ভয় লাগলো। ছেলেটা কি রেগে আছে? কিন্তু কেন? এত অধিকার বোধ আসছে কোথা থেকে? প্রিয়তা যথাসাধ্য নিজেকে কঠিন করে উত্তর দিল, আমি কি করছি সেটা আমি জানি, তোমাকে না ভাবলেও চলবে। আমার সামনে আর কখনো আসবে না। আগের থেকেও গম্ভীর হয়ে আয়াজ জবাব দিল, আপনি আমায় কঠিন হতে বাধ্য করছেন, পরে এর জন্য আফসোস না করতে হয়। প্রিয়তার সোজা চোখে আয়াজের দিকে তাকালো। এই ছেলেটিকে সে চেনে, তাদের এলাকাতেই থাকে। শুধু সে নয়, এলাকার সকলেই চেনে তাকে। এর বাপ চাচা সকলে বিশাল রাজনীতিবিদ। সে সূত্রে এলাকার অন্যরকম দাপট আছে তাদের। তাছাড়া দেখতে সুদর্শন হওয়ায় এলাকার মেয়েদের মুখে মুখে আয়াজের নাম শোনা যায়। প্রিয়তা ছেলেটাকে সবসময় গম্ভীর শান্ত থাকতে দেখেছে। কখনো কোনো মেয়ের দিকে মাথা উঁচু করে তাকায়নি এই ছেলে, এমনটাই শোনা যায় লোকমুখে। কিন্তু এই ছেলে যে এত বড় কাণ্ড করেছে তাকে কেউ জানে? এর বাপ চাচাদের কেউ জানাতে পারলে নিশ্চিত প্রিয়তাকে নিজের প্রাণ হারাতে হবে। প্রিয়তা জোরে নিঃশ্বাস ছাড়ল। না, এভাবে হবে না। তাকে এক পা সমঝোতার মাঝে আসতে হবে। ছেলেটাকে বোঝাতে হবে শান্ত নরম কণ্ঠে, কাল বিকেল 5টায় ক্যাফেটেরিয়ায় দেখা হবে। এখন প্লিজ কোনো রিয়্যাক্ট না করে চলে যাও প্লিজ। প্রিয়তার কণ্ঠে অসহ্য ফুটে উঠেছে। আয়াজের প্রেমিক হৃদয় কোমল হলো। প্রেয়সীর কম্পনরত কণ্ঠ তার প্রেমিক মনকে কিছুটা হলেও কাবু করেছে। তবে যাওয়ার পূর্বে শক্ত কণ্ঠে প্রিয়তাকে শাসাতে ভুলল না। নিখিলকে ইশারা করে বলল, আপনাকে আর কখনো এই ছেলের সাথে না দেখি প্রিয়, আমি আপনার প্রতি বারবার কোমল হব না, মাথায় রাখবেন। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না আয়াজ। যেভাবে তুফানের মতো এসেছিল ঠিক সেভাবেই হারিয়ে গেল। প্রিয়তা চোখ বন্ধ করে ক্লান্তির নিঃশ্বাস ফেলল। ততক্ষণে নিখিল পাশে এসে দাঁড়িয়েছে। দুঃখিত ম্যাডাম, একটা কল এসেছিল।
পিক করতেই লেট হলো। নিখিল কাগজের প্যাকেটটা প্রিয়তার দিকে বাড়িয়ে দিল, হাসি মুখে বলল, আপনি বললে আমি বাদাম ছুলে দিতে পারি। আপনার কষ্টটা কিঞ্চিত কমবে না হয়? ইটস ওকে, আমি ছুলে নিচ্ছি। চলুন ওদিকটায় হাঁটি। প্রিয়তা দেখলো প্রায় সন্ধ্যা হতে চলছে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তাই সে নিখিলকে বিনয়ের সাথে বিদায় জানালো নিজের ব্যস্ততা দেখিয়ে। একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসতে নিখিল হাত নাড়িয়ে বিদায় জানালো। স্বভাব সুলভ প্রিয়তা অল্প হাসলো। প্রিয়তা চলে যেতেই নিখিল তার হাতে থাকা শপিং ব্যাগটার দিকে তাকালো। শাড়িটা মূলত সে প্রিয়তার জন্যই কিনেছিল। শাড়িটা দিয়েই সে প্রিয়তাকে বিয়ের প্রপোজাল দিতে চেয়েছিল, কিন্তু হায়, সে আজও সাহস করে উঠতে পারল না। এই মেয়েটার সামনে দাঁড়ালেই কেন যেন সে দিক বেদিক হয়ে যায়। নিখিলের নিজের অবস্থা দেখে হাসি পেল। তার বন্ধু মহলে একথা একবার ছড়িয়ে পড়লে তাকে বুলির শিকার হতে হবে। হাসিতে ফেটে পড়বে বন্ধু মহল। বোঝার চেষ্টা কর প্লিজ, আমি তোর বড় বোনের মতো, 1, 2, 9, 5 বছরের সিনিয়র আমি তোমার। এইজ ডাজেন্ট ম্যাটার। আর ইউ ম্যাড? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ক্ষমতার জোরে যা চাও তাই হাসিল করতে চাও? কোনো পণ্য আমি তোমার কাছে যা পাওয়ার জন্য জেদ করছো? আপনাকে ভালোবাসি আমি। প্রিয়তার রাগে কাঁপতে লাগলো। এই মুহূর্তে ছেলেটাকে দুটো থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, এসব বন্ধ করে পড়াশোনায় মন দে। আর নয়তো কয়েকটা জঘন্য গালি, যা সে মামির কাছ থেকে শিখেছে। ভালোবাসার জন্য দেশে মেয়ের অভাব পড়েছে, আমিই কেন? প্রিয়তা সময় নিয়ে নিজেকে সামলালো। তীক্ষ্ণ চোখে আয়াজের দিকে তাকালো। আয়াজের মুখটা ভীষণ করুণ দেখালো। চোখ দুটো ইতিমধ্যে লাল হয়ে গেছে। অন্যদিনের মতো আজ চোখে মুখে কঠোরতা নেই। আয়াজের কোমল মুখটা দেখে প্রিয়তার খারাপ লাগলো। ছেলেটা কি কষ্ট পাচ্ছে, কিন্তু তার যে করার কিছু নেই। সমাজে এই সম্পর্ক সহজে ভাবে নিবে না। আঙ্গুল তুললে সেটা তার দিকেই আসবে। প্রিয়তা শান্ত কণ্ঠে বলল, আমি আপনার পরিবারের সাথে এই ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাই। আমি চাই তারা যেন আপনার এই পাগলামি বন্ধ করুক। আমি চাই না এই সামান্য ব্যাপার আমাদের কারোর উপর প্রভাব ফেলুক। আপনার পরিবারকে জানানো জরুরি। আমি সত্যিই পারছি না। আপনি ভীষণ পাষাণ হৃদয়ের প্রিয়, একটু কি কোমল হওয়া যায় না? প্রিয়তা এ কথার কোনো উত্তর দিল না, আর না দ্বিতীয়বার আয়াজের দিকে ফিরে তাকালো। ব্যস্ত পায়ে বের হয়ে গেল ক্যাফে থেকে। আয়াজ করুণ চোখে চেয়ে থাকলো প্রিয়তার যাওয়ার পানে। মানবীটা সত্যি কঠিন হৃদয়ের। এই কঠিনতায় তার প্রিয়কে একদম মানায় না। এ প্রিয়কে তো হতে হবে কোমল। কোমলতাই যে নারীর সৌন্দর্য। আজ পড়াতে যায়নি প্রিয়তা। মামির কল্পে সোজা বাসে চলে এসেছে। শরীরের সাথে সাথে মনও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তার। পরনে 3 পিস না পাল্টে লম্বা হয়ে বিছানায় গা এলিয়ে দিল। মিনিট 5 পর সুজলা এলো রুমে। আজ সুজলার চেহারায় হাসি ধরছে না বললেই চলে। লাল রঙের একটা শাড়ি হাতে দিয়ে হাসি মুখে সুজলা বলল, প্রিয়তা, তোকে শাড়িটাই খুব মানাবে, যা তো পরে আয়, আমি নিজ হাতে তোকে সাজিয়ে দেব। প্রিয়তা অবাক চোখে মামির দিকে তাকালো। এমন সুন্দর কথার মানুষ তার মামি কখনোই না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য আছে। আমার শরীর ভালো নেই মামি, এখন ইচ্ছে হচ্ছে না, অন্য কোনো সময় না হয় পড়বো। সুজলার হাসি হাসি মুখ কঠিন হলো। শান্ত কণ্ঠে বলল, এখনই রেডি হয়ে নে, আমার বোন আসছে তোকে দেখতে। ওর বড় ছেলের জন্য তোকে পছন্দ করেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সবাই। আপনি কি ওই নেশাখোর ছেলেটার কথা বলছেন? নেশা করে এ আর এমন কি, এখনকার বড় লোকের ছেলেরা অমন একটু আড্ডু নেশা করে, আর কোনো কথা শুনতে চায় না। প্রিয়তার সহ্য করতে পারল না, চেঁচিয়ে উঠে বলল, আপনাদের কাছে কি আমি মানুষ না? আমার কি মন নেই? এতটাই অযোগ্য আমি যে অমন চালচুলোহীন একটা নেশাখোর ছেলেকে বিয়ে করতে হবে? সুজলা ক্ষিপ্ত হলো। ঠাস করে থাপ্পড় লাগালো প্রিয়তার গালে। মুহূর্তে সুন্দর গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেল। সুজলা তখনও রাগে ফুঁসছে। তার ঘরে থেকে তার উপর গলা চড়ানো সে মোটেই সহ্য করবে না। প্রিয়তার লজ্জা ঘৃণায় ঢুকরে কেঁদে উঠল। দূর থেকে পর্দার আড়ালে দাঁড়িয়ে তুলি সবটা দেখল। প্রিয়তাকে কাঁদতে দেখে সেও চোখের জল নাকের জল এক করল। বাবা এলে
আজ সে এর একটা বিচার করবেই। এসব আর সহ্য করা যায় না। তাছাড়া আরও একজন আছে যে পারবে তার আপুকে সাহায্য করতে। সে কিছুতেই তার আপুকে অমন জঘন্য লোকের সাথে বিয়ে করতে দিবে না, কখনোই না। জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছে প্রিয়তা। তার জীবনে কি হচ্ছে সে কিছু বুঝে উঠতে পারছে না। কেমন অগোছালো নিয়মে এগিয়ে চলছে জীবন। এ জীবনের কোনো মানে হয়? হতাশ চোখে বাইরে দৃষ্টি ফেলল সে। পাশের বাড়ির ছাদে ছোট্ট বাচ্চারা খেলছে, তুলিও আছে সেখানে। লাল ফ্রকে তুলিকে সুন্দর লাগছে, চুলগুলো বেনুনি করা, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। নানু মারা যাওয়ার পর পৃথিবীতে এই একমাত্র মানুষ যে তার কথা ভাবে, তাকে আপন মনে করে। বুকের ভেতর এক ধরনের সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। এ পৃথিবীতে সত্যিই তার কেউ নেই। খাবার প্লেট সামনে নিয়ে বসে আছে প্রিয়তা। তার মন এখন অন্য কোথাও বিরাজ করছে। কিছুক্ষণ পূর্বে মামি এসে জানিয়েছে তাকে বিয়ে করতে হবে না। এটা শুনে প্রিয়তা খুশি হলো। চিন্তার কারণ মামির বলা দ্বিতীয় কথাটা। কেউ একজন মামিকে সাজিয়েছে প্রিয়তার বিয়ে না দিতে, এমনটাই বলেছে মামি। এখন কথা হচ্ছে এই কেউ একজনটাকে আবার কোন বিপদের সম্মুখীন হতে হবে তাকে। সে যতই বিপদ থেকে দূরে যেতে চায় না কেন, বিপদ যেন তাকে ছাড়তেই চায় না, সবসময় আগে পেছনে লেগেই আছে। লাল পাড় বিশিষ্ট সাদা রঙের শাড়িতে প্রিয়তাকে অপ্সরীর মতো লাগছে। চুলগুলো খোপা করে ক্লিপ এঁটে নিল। কিছু একটা মনে করে চোখে অল্প কাজলও লাগালো। তেমন একটা সাজগোজ করা হয় না তার। জীবনেই যেখানে কোনো রং নেই সেখানে শরীরে রং মেখে ঘোরার কোনো প্রশ্নই আসে না। আয়নায় আরও একবার নিজেকে দেখে নিয়ে ব্যাগ হাতে রুম থেকে বের হলো। বের হতেই মামার সাথে দেখা হলো। প্রিয়তার মামা জাহিদ বেশিরভাগ সময় শহরের বাইরে থাকেন। আজ ভোরেই ফিরেছেন তিনি। প্রিয়তাকে দেখে মুচকি এসে বলল, কেমন আছিস মা? চাকরি কেমন চলছে? বিনিময়ে প্রিয়তা শুকনো হাসলো। ছোট্ট করে জবাব দিল, ভালো। জাহিদ বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে জানে মেয়েটার সাথে কতটা অন্যায় অত্যাচার হয় এ পরিবারে, কিন্তু সে নিরুপায়। মেয়েটাকে কেবল আশ্রয় দেওয়া ছাড়া আর কোনোভাবে সে সাহায্য করতে পারল না। সে প্রতিবাদ করলে হয়তো মেয়েটার বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়াতো। তার থেকে যেভাবে চলছে চলুক, প্রাণটা বেঁচে থাকুক। জাহেদ অপলক চোখে প্রিয়তার দিকে তাকালো। মেয়েটা ঠিক ওর মায়ের রূপ পেয়েছে। এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে টোকা দিতেও কলিজা কাঁপে। সেখানে সুজলা কিভাবে পারে এত অত্যাচার করতে? ওর কি হৃদয় নেই? জাহিদের গলা ধরে আসে, চোখ জ্বালা করছে, নিজের ব্যর্থতাগুলো পানি হয়ে ঝরতে চাইছে। মা, টাকা পয়সা কিছু লাগলে বলিস। বলবো। প্রিয়তা বের হয়ে গেল। পেছন থেকে জাহিদ ডাকলো, নাস্তাটা করে যা। প্রিয়তা শুনতে পেয়েও জবাব দিল না। আর কিছুক্ষণ সে মামার সামনে থাকলে কেঁদে ফেলবে, কিন্তু সে তার দুঃখ কাউকে দেখাতে চায় না। তার দুঃখগুলো না হয় একান্তই তার হয়েই থাক। গলি থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো প্রিয়তা। আজ যেন কোনো রিকশা এদিকটায় না আসার পণ করেছে। বিরক্তিতে মুখ থেকে বেরিয়ে এলো। হাত ঘড়িতে সময় দেখে কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজ ফেললো। আজ লেট কেন করলেন প্রিয়? অপেক্ষা করছিলাম। প্রিয়তা ক্রুব্ধ চোখে তাকালো আয়াজের পানে। চোখের দৃষ্টিতে বোঝালো আর একটাও কথা বললে চিবিয়ে খাবে, কিন্তু এতে আয়াজের ভাবের পরিবর্তন হলো না। দুহাত চুলে চালান করে অগোছালো চুলগুলো গুছিয়ে আর একটু কাজ ঘেঁষে দাঁড়ালো প্রিয়তার। আপনাকে ভীষণ সুন্দর লাগছে। বিয়ের পর এইভাবেই সবসময় শাড়ি পরবেন। আর সহ্য হলো না প্রিয়তার। আয়াজের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি অতিরিক্ত মাত্রায় অসভ্য। একজন সিনিয়রকে কিভাবে সম্মান দিতে হয় তার বিন্দুমাত্র ধারণা নেই তোমার। জবাবে মুচকি হাসলো আয়াজ। প্রিয়তা ফুঁসে উঠল। ভাবনার চাইতেও অনেক বেশি অভদ্র ছেলেটা। রিকশা পাওয়ার সাথে সাথে উঠে পড়ল প্রিয়তা। রোজকার মতো চোখের আড়াল না হওয়া অবধি অপেক্ষা করলো আয়াজ। সে শুধু তারই অপেক্ষার সুমিষ্ট ফল উপভোগ করার অপেক্ষায় আছে।
তার এই অপেক্ষার অবসান হয়তো খুব শীঘ্রই ঘটতে চলেছে। প্রিয়তা চোখের আড়াল হতেই বাড়ির পথে পা বাড়ালো সে। আজ তাকে বাবার সাথে অফিসে যেতে হবে। তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে এখনো 2 বছর বাকি, কিন্তু সে চায় গ্রাজুয়েশন শেষ হবার আগে অফিসিয়াল সব কাজে পারদর্শী হতে। তাকে নিজেকে প্রিয়তার যোগ্য করে তুলতে হবে। প্রিয়তা পর্যন্ত পৌঁছাতে তাকে যা যা করতে হবে সে তার সবটা করতে রাজি। প্রিয়তার প্রতি তার এই অনুভূতি আজকের নয়, এর শুরু আরও 4 বছর পূর্বে। আজ তখন সবে ক্লাস 9-এ। সে চট্টগ্রামে নানা বাড়ি থেকে পড়াশোনা করত। তার বাবার রাজনীতিজনিত কিছু কারণে তাকে সবকিছু থেকে দূরে রাখা হয়েছিল। সে বছর আয়াজ প্রথমে ঢাকার মাটিতে পা রাখে। শুরু হয় নতুনভাবে জীবন যাপন, নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন বন্ধু, সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে তার বেশ কষ্ট হয়েছিল। একদিন বিকেলে কাছের পার্কে ঘুরতে গেলে সে দেখতে পায় কোনার এক বেঞ্চিতে একটা মেয়ে বসে কেঁদে কেঁদে কাউকে অভিযোগ করছে। এত বড় মেয়ের এমন বাচ্চা স্বভাব দেখে আয়াজ সেদিন ভীষণ হেসেছিল। এরপর থেকে আয়াজ প্রায় মেয়েটাকে দেখত। মেয়েটার বড় বড় চোখ করে তাকানো, গাল ফুলিয়ে একা পার্কে বসে থাকা, সব তার ভীষণ ভালো লাগতো। আয়াজ যখন বুঝতে পারে সে এই মেয়েটার সাথে জড়িয়ে যাচ্ছে, তখন সে গোপনে প্রিয়তার সকল খোঁজ নেয়। প্রিয়তা তার থেকে 5 বছরের বড়। জানতে পেরে সে নিজেও শক হয়েছিল। প্রিয়তাকে দেখে তার কখনো মনে হয়নি মেয়েটা তার থেকে এত বড় হতে পারে। আয়াজ নিজেকে বন্দি বানিয়ে ফেলল। পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই যেন ছিল না তার জীবনে। নিজেকে অনেকটা সামলে নেয় সে 1 বছরে, কিন্তু সমস্যা হয় তার কিছুদিন পর। সেদিন ছিল পহেলা বৈশাখ। আজকের মতো করেই সেদিন প্রিয়তা লাল সাদা শাড়িতে নিজেকে সাজিয়েছিল। আয়াজ তার পরিচিত কিছু ফ্রেন্ডদের সাথে রমনায় গিয়েছিল ঘুরতে। নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা চলছিল। ঠিক তখন তার পেছনে রিনরিনে কণ্ঠে কেউ বলে উঠল, মামা 4 প্লেট ফুচকা, ঝাল একটু বেশি হবে। কণ্ঠস্বর অনুসরণ করে তাকাতেই তার হার্ট বিট মিস করেছিল যেন। স্বর্গ থেকে যেন কোনো এঞ্জেল নেমে এসেছে। মন্ত্রে বশীভূত হওয়ার মতো করেই সে নিষ্পলক তাকিয়েছিল প্রিয়তার পানে। সেদিনের পর থেকে আয়াজের এক রোগ হলো। রোগের নাম প্রিয়তা। লক্ষণগুলো এমন ছিল, রোজ নিয়ম করে যেমন মানুষ খাবার খায় ঠিক সেভাবেই নিয়ম করে তাকে প্রিয়তার মুখ দর্শন করতে হতো। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার ভীষণ প্রিয়তাকে দেখতে ইচ্ছে করত। এই ইচ্ছে বোধের ফল তার বাকি রাতটুকু নির্ঘুম কাটাতে হতো। তার ভীষণ জ্বর হলে ঘোরের মাঝে সে বারবার প্রিয়তার নাম নিত। অস্পষ্ট স্বরে বলা তার এ নাম কেউ বুঝতে না পারলেও সবাই এটুকু বুঝতো ছেলে কারোর নাম বলছে। এ নিয়ে তার মায়ের চিন্তার অন্ত ছিল না। এভাবেই সময় যেতে যেতে পরিস্থিতি আজ এ পর্যন্ত। তুমি কি কখনোই পাংচুয়াল হবে না? বাবার গম্ভীর কথায় আয়াজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তরিকুল সাহেব গম্ভীর মুখ করে তাকিয়ে রইল ছেলের দিকে। অফিসের প্রথম দিন 1 ঘন্টা লেট, তবে গোছালো ছেলেটা দিন দিন অগোছালো আনপাঞ্চুয়াল হয়ে পড়ছে। সে বাবা হয়ে ছেলের এই অধপতন কিভাবে সহ্য করবে? করা কি উচিত? আকাশ অন্ধকার হয়ে আছে, যখন তখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে। বর্ষাকালের এই এক সমস্যা, সময় অসময়ে বৃষ্টি নামবে। এই দেখা যাবে আকাশের বুক উজ্জ্বল করে সূর্য উঠেছে, আবার মুহূর্তেই নিজের রূপ বদলেছে পড়ছে আধারে। কুচকানো কপালে আরো কিছুটা কুচকে এলো আয়াজের। প্রকৃতির উপর ভীষণ রকম বিরক্ত সে। বড় দেয়াল ঘড়িতে নজর দিতেই বুঝলো প্রিয়তার বাসায় যাওয়ার সময় হয়েছে। এতক্ষণে তার মুখে মুচকি হাসির সরল রেখা দেখা গেল। নিজের ডেস্ক থেকে বেরিয়ে যেতেই তার সহকর্মী মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো যেন। কেউ কেউ বা ফিসফিস করে কিছু বলছে, কিন্তু সে এতে পাত্তা দিল না। এ ধরনের স্যাসরা টাইপের মেয়ে তার একদম পছন্দ না। বিড়বিড় করে বলল, শেমলেস। আজ ভীষণ মন খারাপ প্রিয়তার। মন খারাপের দিনগুলোতে তার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আজও মনে পড়ছে। মায়ের চেহারাটাও তার স্পষ্ট মনে পড়ে না। কেমন ঘোলাটে স্মৃতি।
প্রিয়তার চোখ ভিজে ভিজে উঠছে। আজ বাস আসতে লেট করছে। আকাশের অবস্থা ভালো না। দোকানপাটের অধিকাংশ শাটার টেনে দেওয়া হয়েছে। প্রিয়তা ঠিক করেছে সে আর লাল সাদা রঙের শাড়ি পরবে না। এই শাড়ি পরলে সেদিন ভীষণ রকম বৃষ্টি হয়। বৃষ্টি আর তার শাড়ির অদ্ভুত কোনো এক কানেকশন আছে। ঝুপ করে বৃষ্টি নেমেছে। এখন বিকেল হলেও দেখে মনে হচ্ছে